যে আমাদের যে আমাদের আধুনিক কৃষি বা পুনর্জন্মমূলক কৃষি যাকে বলা হয়, সেই কৃষি কাজ করলে আমাদের কি কি প্রফিট হবে সেটা আমরা জানি। তো এখানে সবাই তো আছেন যারা রাসায়নিক সার ব্যবহার করেন, কিনা? এই রাসায়নিক সার যদি ব্যবহার করেন তাহলে কি হবে? মোটামুটি আর 10 বছর চলবে, তারপর জমির মধ্যে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা থাকবে। এই জমির মধ্যে যতটুকু আপনাদের যে লেখা ছিল যে জমিনে কোনো কিছু গেড়ে দিলে সেটা আপনি তৈরি হয়ে যাবে, আগাছা তৈরি হয়ে যাবে, কিন্তু যত পরিমাণে আমরা যে কীটনাশকটা ব্যবহার করছি তার ফলে কি হবে যে সেই জমির আর অন্য কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ফলে কি চাষবাসের অভাব দিবে, এমনকি সেই অভাবের ফলে অনেকজন না খেতে পেয়েও মারা যেতে পারে। তো আমাদের এইদিকে ধ্যান রাখতে হবে যে আমরা যেন বেশি বেশি কীটনাশক না ব্যবহার করি, কারণ আমাদের অনেক জৈব পদার্থ আছে যার দ্বারা আমাদের কৃষিকাজ করা সম্ভব এবং অনেক ভালো ফলন হবে। সেই জন্য আমাদের সেই দিকে আমাদের ধ্যান দেওয়া উচিত, নাকি রাসায়নিক সার। প্রথমে কিন্তু রাসায়নিক সার আমাদের এখানে ছিল না, সেটাকে তারা নিজেই, তারা যারা কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিরা কি করেছে, নিজেই এখানে আমদানি করেছে। তারা ফ্রিতে দিয়ে যেতেন। প্রথমে যখন আসতো ইউরিয়া পটাশ এগুলো কি করতো, প্রথমে বাড়ি বাড়ি নিয়ে গিয়ে দিয়ে যেত, বলতো লাগাও তোমাদের ফলন ভালো হবে। লোকেরা তো বলতো ফ্রি পাচ্ছি, ফ্রি পেলে তো ছাড়বো না, যখন ফ্রি পাচ্ছি তখন তো ছাড়বো না, না ঠিক কিনা? ফ্রি পেলে কোনো জিনিস আমরা ছাড়তে যাই, সেই জন্য তারা নিয়ে প্রথমে যখন লাগায়, প্রথমে যখন ব্যবহার করে, তখন সেটাকে দেখে যে না, এখান থেকে আমরা কিছু লাভ পাচ্ছি, এখান থেকে আমাদের ফসল বৃদ্ধি হচ্ছে। এরকম করতে করতে যখন সে মূল্য বাড়িয়ে দিল, সে ফ্রি দেওয়া বন্ধ করে দেওয়ার পর সেটা কি হলো, ক্রয়ের মাধ্যমে বা টাকা পয়সা তাকে কিনে আনার মাধ্যমে করে দিল। এমনকি সেটা দামও খুবই কম ছিল, সেটা আমাদের জন্য খুবই দাম কম ছিল। তারপরে আমরা টুক করে গিয়ে কিনে নিয়ে চলে আসতাম, কারণ আমাদের একটা অভ্যাস তৈরি করে দিয়েছে, কিনা? একটা অভ্যাসই তৈরি করে দিয়েছে যে এখন সার ছাড়া কোনো জমি চাষ করা হয়, সেই জন্য কি আমরা সারের দিকে চলে যাই, ঠিক কিনা? তো আমাদের এইদিকে যে ধ্যানটা ওইদিকে দিয়ে দিয়েছে যে আমরা কোনো জৈব সার বা জৈব পদার্থ আমরা ইউজ না করি। আর আমরা গবাদি পশুর যে আমরা পালিত করতাম, আগে আমাদের একটা খামার ছিল, সেই খামারের মধ্যে অনেকগুলো গবাদি পশু ছিল, আমরা তার দুধ খেয়ে নিজেও সুস্থ থাকতাম এবং বাড়ির সকলেই সুস্থ থাকতো, হাসপাতালে কেউ যেতাম না। কিন্তু এখন কি, খামার নেই, দুধ নেই, গরুর গোবর নেই, সার হয় না, কি করে বাজার থেকে রাসায়নিক সার আমদানি করার ফলে কি হয়, ক্যান্সার, আলজাইমার, এগুলো কি অনেক রকম অসুখ বিসুখ তৈরি হয়ে গেছে। এমনকি কেরালার মধ্যে এক জায়গায় কি করছিল, যে কাজু ফলন করছিল, ঠিক না? সেই কাজু ফলনের টাইমে দেখছে যে ফুল আসছে কিন্তু সে ফল ধরছে। তারা ভাবলো যে না, এই কাজু বাগানে আমি কি করব, স্প্রে করব, কোন একটা তরল স্প্রে করব যাতে আমার ফলন ভালো হয়। তার জন্য সেইখানে সেই বড় একটা বাগানে তারা কি করেছে, স্প্রে করতে শুরু করেছে। যখন সেখানে স্প্রে করা হয়েছে, তারপর কিছুদিন পর, 1-2 মাস পরে সেখানে বান চলে আসে, বন্যা চলে আসে। বন্যা চলে আসার পরে সেখানে কি হয়েছে, যে সেই বন্যাতে সব পানিতে মুছে ধুয়ে চলে গেছে। যাওয়ার পর যে মারা গর্ভবতী ছিল, তারা সেই পানি ইউজ করার সময় তার সকলের কাছে কারো চোখ কানা হয়ে গেছে, কারো পা ব্যাকা, এরকম মানে একদম প্রতিবন্ধী তৈরি হয়ে যাচ্ছে। এখনো সেই রকম সেই পানি যদি কেউ ইউজ করে, তাহলে তার বাচ্চা সেরকমই তৈরি হবে। এখনো পর্যন্ত তার এফেক্ট আছে। তাহলে বুঝতে হবে আমাদের যে রাসায়নিক সার কতটা ক্ষতিকর এবং আমাদের পরিবেশকে কতটা ক্ষতি করতে চলেছে এই রাসায়নিক সার। কারণ আর 30 বছর পর যখন আমাদের এখানে বন্যা কিন্তু খুব কম আসে, যদিও আসে, এবং এই রাসায়নিক সার ধুয়ে পড়ে যাবে আমাদের পুকুরের মধ্যে, আমাদের এর মধ্যে, যার ফলে মাছেরও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। এখন আমাদের মধ্যে অনেক রোগ ব্যাধি রয়েছে, সেই রোগ ব্যাধিকে দূর করার জন্য বাইরের জন্য না, বাড়ির জন্য বাড়ির জন্য কিছু একটা চাষ করব, এবং তার যে স্বাদটা আমরা ভালো অনুভব করতে পারবো। কি, আমাদের জৈব দ্বারা যে কৃষি কাজ করা হয়, আমাদের যে পরিবেশ দ্বারা যে সব কৃষি কাজ করা হয়, সেই সবের স্বাদ কিন্তু বেশি হবে। এবং কি, এই যে আধুনিক কৃষি, এই কৃষিকে বাজারে অনেক চাহিদা রয়েছে। বাজারে আমরা যদি এটাকে বিক্রি করি, যদি এটাকে কি বলি, যেটা আধুনিক কৃষি, এটাতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, তাহলে অনেক ডাক্তারেরা, অনেক বিজনেসম্যানরা তারা এটাই বেশি প্রিয় করবে, যদি দাম বেশি হয় তাও। এটা আমাদের রাখতে হবে। কিন্তু আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলে এসেছে, সার বেশি ব্যবহার করবো, বেশি ফল পাবো, বেশি করবো। কিন্তু আমাদের মনের মধ্যে এটা আসছে না, সার যত টাকায় আমরা কিনছি তত টাকা আমাদের উঠছে কিনে তখন।
অনেক টাইমে দেখা যায় যে আমরা সার এ করে শেষবার বাঁচে না কিছু, ওই 10-20 হাজার টাকা যা বাঁচে আর বেশি বাঁচে না, বাকি সব কোথায় সারে চলে যায়, একে চলে যায়। সেই জন্য তো আমাদের নিজের মধ্যে তার সবকিছু আছে, কিন্তু আমরা কি করি অন্যের উপর নির্ভর থাকি। সেই জন্য আমাদের যে সর্বপ্রথম পুনর্জন্মমূলক কৃষি, সেই কৃষিটা আমরা কিভাবে করব, তাই কিনা? এই পুনর্জন্মমূলক কৃষিটা আমরা কিভাবে শুরু করব? সর্বপ্রথম মাটিটাকে কি করতে হবে, তৈরি করতে হবে। আমরা জানি ফসল প্রতিবারে আসে, প্রতিবারে আলাদা আলাদা ফসল আছে কিনা? প্রতিবারে যখন ফসল আসে, সেই ফসল কি করে মানুষদের, সেই ফসল শস্য হোক, ধান হোক, গম হোক, কি একবার পর একবার এটার পর এটা কি বলে ফসলের ঘূর্ণতা, মানে একটা ফসলের পর আরেকটা ফসল, একটা ফসলের পর আরেকটা ফসল, এটা আসে কি হয় মাটির উর্বরতাকে বাড়িয়ে দেয়। এবং এটা যখন 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তখন 2 থেকে 2.5 মাস পর্যন্ত সেই জমিটাকে খালি রাখা এবং যতটুকু আগাছা সেখানে উঠবে সেটাকে উঠতে দেওয়া। তাতে কি হয় যে মাটির উর্বরতাকে বৃদ্ধি করে দেয়। 1 বছর চাষ করার পর এই 2 মাস বা 2.5 মাস যদি সেটাকে খালি রেখে দিই, ফলে সেখানে অনেক ঘাস জন্মায়। ঘাস জন্মার ফলে সেখানে অনেক গবাদি পশু যায়। সেই গবাদি পশু গিয়ে সেখানে কি করে, সেখানে গবাদি পশু গিয়ে সেখানে গিয়ে ঘাস খায়। খাওয়ার পরে সেখানে কি পাতারা কি ভোজন করে, সেই ফুচে সেই মাটিকে কি নরম করে দেয় এবং উর্বরতা সৃষ্টি করে। ঠিক আছে, সেটা কি হলো মফ গ্রামিং। সেই জন্য বলেছে যে যখন এই 3 মাস থাকবে, তখন তোমরা বেশি করে কি গবাদি পশু সেখানে পালিত করো এবং সে খাওয়ার পর সেখানে পায়খানা করবে। সে পায়খানার পর সেখানে সেই গোবরটা সার হিসেবে ব্যবহার হবে এবং তার পায়ের পচন দ্বারা সেই মাটিটা মোলায়েম হবে। তার ফলে মাটির উর্বরতা বেড়ে যাবে। এটা কি বলে মফ গ্রামিং। মানে এই যে এটা মফ গ্রামিং এইভাবে যে তার পা দ্বারা, গবাদি পশুর পা দ্বারা সেটা কি হচ্ছে মিক্সিং হয়ে যাচ্ছে, তাতে কি কেঁচোর উৎপাদন বেড়ে যায়। আর কেঁচো হলো কি আমাদের যেই ফসলের মূল উপাদান। এই কেঁচো যদি কোনো মাটিতে না থাকে, তাহলে কি হবে, যেটাকে আমরা চেরা বলি না, সেই চেরা যদি মাটিতে না থাকে তাহলে ফসল ভালো হবে না। কারণ এই চেরা দ্বারাই আমাদের যে উদ্ভিদের কি হয় বৃদ্ধি হয়। তো আমাদের এই করতে হবে। তারপর কি বলেছে যে আমরা যখন মাটিটাকে তৈরি করে দেব, তৈরি করে নেওয়ার পর যেন আগাছা না বের হয়, তার জন্য কি করতে হবে, প্রথমে মাটিটা দিয়ে তৈরি করে নেওয়ার পর আর কিছু দরকার, সেটা কি বলে যে কম্পোস্টিং। যে কম্পোস্টিং যে প্রসেসটা আছে সেটা কি, যে বাড়ির মধ্যে যে আমরা এই ঝিঙ্গা তৈরি যে হোক তার ছাল ছাড়িয়ে আমরা যেগুলো রান্না করি এবং যার জুটাগুলো মিশে যায়, সেগুলো দ্বারা সার তৈরি করি। কিভাবে আমরা সার তৈরি করব, সেগুলোকে আমরা আলাদা করে রেখে দেবো এবং যেগুলো প্লাস্টিক সেগুলো আমরা আলাদা করি। কারণ প্লাস্টিক যদি কোনো জমির মধ্যে যায়, সেখানে ঘাস বা কোনো উপাদান জন্মায়, কারণ সেটা সবথেকে বেশি বিষাক্ত। তো সেই দিকে ধ্যান রাখতে হবে যে প্লাস্টিক যেন আমার জমির মধ্যে না আসে এবং প্লাস্টিক যে কোনো এক জায়গায় জড়ো করে রাখা, বাড়ির আশেপাশে ছিটিয়ে ছড়িয়ে না রাখা। তো আমাদের এইদিকে আমাদের মনোভাবটা রাখতে হবে যে আমরা যেন প্লাস্টিক বাইরে যেন ছিটিয়ে ছিটিয়ে না রাখি এবং কি করি সেই একে আমরা কম্পোস্টিং যে একটা আছে সেটাকে প্রসেসটাকে আমরা শুরু করব। তো সেটাকে শুরু করার জন্য কি করতে হবে, যে শাকসবজি যে ঝুটাগুলো যেগুলো কাঁচা কুচোগুলো, সেগুলো কি করতে হবে এক বালতিতে জমা করতে হবে এবং বড় ধরনের একটা ড্রাম নিয়ে সেখানে তলে কিছু মাটি দিতে হবে, ঝুড়ো মাটি যেগুলো আছে, মাটিটাকে ঝুড়ো করে কিছু স্তর মাটি দিয়ে দিতে হবে। তারপর ওই ঘাস আছে না, এক শুকনো ঘাস কিছু থাকলে সেখানে রেখে দিতে হবে। দেওয়ার পর কি করতে হবে, সেখানে সেই বাচ্চা কিছু যে সবজি বা আমের ছাল এগুলো আছে না, আটি, এগুলো কি করতে হবে সেখানে ভরিয়ে দিয়ে ওর উপরে আবার ঝুড়ো মাটি দিয়ে আবার কিছু দিয়ে এরকম করে করে দিতে হবে। লাস্টের দিকে আবার ঘাস দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে কি হবে, সেই মাটিগুলোতে সেই পচা এগুলো রসগুলো সেগুলো মাটির মধ্যে মিক্স হয়ে যাবে এবং সেই মাটিটা একটি ন্যূনতম একটি খুবই উচ্চমানের সার হিসেবে ব্যবহার করা যাবে এবং সেটি থেকে আমাদের যে ফসল, যে উদ্ভিদ, সেই উদ্ভিদের বৃদ্ধি ঘটবে, সেই উদ্ভিদের চেহারা ভালো হবে বা আমরা যে গাছ বসালে লাগাই সেগুলো কি হবে, চেহারাটা বৃদ্ধি পাবে। সেই জন্য আমাদের দরকার কি, এই চাষবাসের ক্ষেত্রে আমাদের ওটাকে কি করতে হবে, আমাদের নজরে রাখতে হবে। তারপর কি বলেছে যে মালচিং। মালচিং কাকে বলা হয়, যে ওই সার তৈরি করার পর আমরা যে তরমুজ লাগাই বা ঝাল লাগাই, তখন কি করি একটা উঁচু আল তৈরি করি কিনা, তারপর ওর পরে থাকে তো ঝালের গাছ, সেই উঁচু আলটিটাও তৈরি করি। যদি উঁচু আলটি কত এতটা অনুসার হয় এবং এত উঁচু মানের একটা ঢিপি তৈরি করা হবে এবং সাইডে কি দাঁড়া থাকবে।
এবং একটা মার্চিং নামে একটা পেপার পাওয়া যায় যেটাকে তিরপলের মতো দেখতে, একদিকে কালো থাকবে আর একদিকে চকলেট কালার টাইপের চিকচিক করা এরকম একটা পেপার থাকে, সেটা 4 ফিটের মতো থাকে চওড়া। সেই পেপারটাকে কি করে ওই সিঁড়ির মধ্যে বিছিয়ে দিবে, ওটা বিছিয়ে দেওয়ার পর সেটাকে ভালোভাবে ঢেপে চারদিকে কি করবে সেটাকে লাগিয়ে দিবে। চারদিকে যখন লাগিয়ে দিবে তখন সেখানে কি হবে, আগাছারা জন্মাবে। প্লাস্টিকের বলে বললাম তো আগাছারা জন্মাবে না, সেই জন্য আমরা যে ঘাস নেলাই সেটা কোনো দরকার নেই। আছে দরকার, আমরা যে ঘাস নেলাই সেটা দরকার আছে, সেটা দরকার নেই। এটা আমাদের এখানে না হলেও অন্য অন্য জায়গায় যেমন নেপালে, চীনের দিকে এইদিকে কি এগুলো ব্যবহার করা হয়। এবং তার মাঝখানে যতটুকু দূরত্বে আমরা গাছ লাগাই, ঝাল গাছ লাগাই বা এমনি ঝিঙ্গার গাছ লাগাই, তরুইয়ের গাছ লাগাই কিনা, সেই গাছগুলোর যতটুকু মাপ আছে ততটুকু ছোট একটু ফুটো করে সেখানে কি করি গাছ রোপণ করে দেয় তারা। তার কি করে এতটুকু এই করে সেখানে গাছ রোপণ করে দেয়। তার ফলে সাইডের যে আগাছাগুলো আছে সেগুলো আমরা কোদাল দিয়ে করতে হবে না, তার জন্য লেবারও লাগবে না। আমাদের একটি সুন্দর পদ্ধতি। সেই জন্য সেখানে আমরা যে গাছ যদি গেড়ে দিই সেখান থেকে গাছ আপনি বের হয়ে যাবে। কারণ সেখানে আমরা আগে কি দিয়েছি, যে আমরা বলে কম্পোস্টিং পদ্ধতিটা আমরা ব্যবহার করেছি জৈব সার। জৈব সার দিয়ে আমরা মাটিটাকে কি উর্বরতা করে তুলেছি। এরপরে সেখানে কি লাগবে, নির্দিষ্ট স্যাঁচ লাগবে। সেই মাটিটা যখন কি করবো আমরা মাল্চিং পেপার দিয়ে কি করবো ঢেকে নিব, তখন সেটা কি ঢেকে নেওয়ার পর সেখানে আগাছা জন্মাবে না এবং সেই গাছটা নিজেই সার শোষণ করবে এবং নিজেই বেড়ে উঠবে। কারণ সে মাটির বাইরে আছে, তলে মাটি আছে, সাইডে কোনো তার সাইডে পেপার আছে কিন্তু পেপারের সে অনুভব করতে পারবে না, কারণ সে তার সেখানে অক্সিজেন দেওয়ার আছে। সেই জন্য সেই গাছটা কি ধীরে ধীরে বেড়ে উঠবে, তার সঙ্গে আগাছার কোনো প্রভাব পড়বে না, ফলে সেই গাছটা আরো বৃদ্ধি পাবে। আমাদের সারের কোনো প্রভাব অন্য কোনো জায়গায় পড়বে না। সেই তারপর কি করবে, যে সেখানে নির্দিষ্ট স্যাঁচ, মানে যখন আমরা যে পানি ছেঁচি সেই স্যাঁচ দ্বারা কি করতে হবে, সেটাকে স্যাঁচ দিতে হবে। যখন যতটুকু দরকার, যেখানে যতটুকু মানে স্যাঁচ দরকার ততটুকু মানে কি করতে হবে, সেখানে পানি দিতে হবে। পানি দেওয়ার ফলে কি করবে, সেই পানি যখন দিয়ে গাছটাকে আরো বৃদ্ধি করবে। কারণ কোনো গাছ পোকড়া লেগে গেলে সেটা কি করবে, পানি দিলে আবার তাজা হয়ে যায় কিনা। গাছকে তাজা রাখার জন্য কি দরকার, পানি দরকার। তো পানি দরকার, সেই জন্য কি করতে হবে, সেখানে পানি দিতে হবে। দেওয়ার ফলে সেই গাছটা কি বেড়ে ফুলে ফলে উঠবে। এখন আমরা কি করি, সেই যখন মালচিং পদ্ধতি শেষ হয়ে গেল, সেচ পদ্ধতি শেষ হয়ে গেল, তারপর কি হবে, এই যখন ফসলটা উঠবে, ফসলটা ওঠার সময় কি করতে হবে, ধ্যান রাখতে হবে যে মাটিটা সময় সময় আমাদের পরীক্ষা করতে হবে যে মাটিটা আমার খারাপ হলো না ভালো হলো। সেই জন্য এক ফসলের পর আমরা মাটিটা একবার চেক করে নিব যে মাটিটা ঠিক আছে কিনা। মাটি ঠিক আছে কিভাবে বলবো, মাটি যখন দেখবেন যে মাটির উর্বরতা যখন বেড়ে যায় না, তখন সেটা ধুলতুলে হয়ে থাকে, নরম হয়ে থাকে। সেই মাটিটাকে আমরা এইভাবে বুঝবো যে মাটি যখন আমরা কোপ দিব, সেই কোপের মধ্যে কি মাটি ঝুড়ো হয়ে যাবে। মাটির একটা নিজস্ব পাওয়ার থাকে, সে নিজেকে মসৃণ এবং নরম বানিয়ে নিতে। সেই মাটিতে কি হবে, চাষের উর্বরতা বাড়বে। সেই জন্য আমাদের দেখতে হবে সেখানে। তো সেই ঝুরঝুরে উর্বরতা করার জন্য আমাদের বললাম মক গ্রামিং লাগবে, মানে সেটাকে আমরা গবাদি পশু দ্বারা পচন এবং সেখানে ভরণ পোষণ করতে হবে, তাহলে সেখানে মক গ্রামিং এটা হয়ে যাবে। তারপর কি বলেছে, যে পরীক্ষা নিরীক্ষা করার পর এখন আমরা কি করি, বেশিরভাগ দেখি যে গাছে ফল আসছে না, ফুল আসছে না, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, যে বেশি করে বিষ প্রয়োগ করি না, যে গাছে কোনো ফল ফুল কিছু আসছে না, সেই জন্য আমরা কি করি, কীটনাশক নিয়ে যত পরিমাণে দাম যতই হোক কোনো দেখার দরকার নাই, ওর বাড়ছে আমার বাড়তে হবে। সেই জন্য কি করি, একটা করতে হবে যে সে বাজার থেকে বিষ নিয়ে এসে দিয়ে দেয়, কিন্তু বিষে কোনো হয় না, তার যে একটা স্মেল আসে, সেই গন্ধটা আসে, সেই গন্ধর কারণে মৌমাছিরা বা কি প্রজাপতিরা এসে সেই ফুলের মধ্যে বসে, ফুল থেকে অন্য ফুলে চলে যায় কিনা। এটা কি বলে, সাধারণত যেটাকে পরাগায়ন বলা হয়, মানে এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে মৌমাছি বসলে যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের কি মিলন ঘটে, তার ফলে একটা ফলের সৃষ্টি হয় কিনা। সেই ফলের সৃষ্টি হয়, সেই জন্য কি করতে হবে, আমরা কি করতে পারি, মৌমাছি চাষও করতে পারি। মৌমাছি চাষ করলে কি হবে, মৌমাছি থেকে কি মধু পাবো, আমার ফসল ভালো হবে, ফসলের বৃদ্ধি ঘটবে, আবার কি হবে, ফসলের ফুল ফলের বৃদ্ধি পাবে। সেই জন্য কি মৌমাছি চাষ করতে পারি। সেই মৌমাছি চাষে আমাদের কোনো ক্ষতি নেই, প্রজাপতি চাষও করতে পারি। আবার এখন দেখা যায় যে আমরা কি করি, এই ফুল ফলের করার পর সেগুলো যখন বিক্রি করার দিকে আসে, তখন আমরা দেখি মার্কেটটা, যে বাজারটা কি করে
বাজারে অনেক কম দাম, 2 টাকা 4 টাকা ঝাল, এরকম অনেক কিছু থাকে কিনা, ধানের দাম কম, ফলে আমাদের কৃষকের কি লস যায়, অনেক কৃষক আত্মহত্যাও করে নেয় এর ফলে কিনা, যে বাজারের দাম কমিয়ে দিয়েছে, এ করে দিয়েছে। সেই জন্য কি করতে হবে, যে আমাদের একটা সমিতি গঠন করতে হবে, যে এর জন্য একটা টিম দরকার, যে মাঝখানের যেই দালাল বলে না, ইংলিশে ব্রোকার বলে, বাংলাতে দালাল বলে, যে দালালেরা কি করে মাঝখানের যে সমস্ত শোষণটা তারা করে নেয়। কারণ চেষ্টা করলো কৃষক, কিনলো অন্যজন, মাঝখানে ব্রোকাররা কি করলো, এরা নিল কামিয়ে, কি এরা নির্দিষ্ট পরিমাণে সেটা কি কামিয়ে নেয়। সেই জন্য আমাদের দরকার ডাইরেক্ট কোনো জিনিস যদি এই করতে পারে, তার জন্য একটা সমিতি গঠন করে সেখানে কি করতে হবে, আমাদের যে প্রোডাক্ট যেগুলো আমাদের অর্গানিক ফার্মিং বা যেটা বললাম পুনর্জন্মমূলক কৃষিগুলো, সেখানে যদি দেই সেগুলো ভালো পরিমাণে মার্কেট করা হয়। আমরা যদি সেই পুনর্বৃত্তিমূলক কৃষিগুলো করি, তাহলে সেখানে হসপিটালে বা অন্য কোনো জায়গায় সেগুলো কি ব্যবহারের খুব চান্স রয়েছে, কারণ সেগুলো খেলে কি হবে, রোগী সুস্থ হয়ে থাকে। আমরা এ করি হসপিটালে যখন যাই, তখন ডাক্তাররা সর্বপ্রথম কিসের উপর রিসার্চ করে জানেন, যে আমাদের তরিতরকারি যেগুলো আছে এগুলোর উপর রিসার্চ করে, কি তারা এই তরিতরকারি খেয়েছে, এই বিষ দিয়েছে, এর ফলে এর অ্যান্টিডোট এটা হবে, হ্যাঁ এই ওষুধের এটা দিলে এই অসুখের এটা শিফা, এটা তাদের সুস্থ করে তুলবে। সেই জন্য তারা কি করে, সর্বপ্রথম তাদের শাক সবজির উপর কি রিসার্চ শুরু করে এবং সেখান থেকে তারা অ্যান্টিডোট খুঁজে বের করে। তো আমরা যদি এই পুনর্বৃত্তিমূলক কৃষি বা আধুনিক কৃষি শুরু করে দিই, তাহলে কি হবে, তার ফলে আমাদের কোনো ডাক্তারের কাছে যেতেও লাগবে না, কারণ আমরা কোনো বিষ বা কোনো পয়জন খাচ্ছি না তো। সেই জন্য আমাদের কি পুনর্বৃত্তিমূলক কৃষিটা শুরু করতে হবে। আবার হয়তো আপনারা ভাবছেন যে অনেকেই জানি অনেক আমাদের জমি, সেই জন্য আমরা রাসায়নিক সার প্রয়োগ করব, কিন্তু আমি প্রথমে আপনারা কিছু একটা ছোট একটা জায়গায় এরকম চাষবাস করে দেখেন, আপনাদের মনের মধ্যে তৃপ্তি থাকবে এবং এই ফলনও ভালো হবে, এবং কি আপনাদের পরিবারকে যখন খাওয়াবেন তখন এই খাওয়ানোটাই আপনাদের পরিবারকে সুস্থ করে তুলবে, এবং আপনারা যদি চান এই দেশের নাগরিককেও কি করতে পারেন, সুস্থভাবে এই করতে পারেন। তারপর আমরা কি করি, যে বাজার নিয়ে বললাম, এই বাজারে একটা সমিতি গঠন করার পর সেখানে এই করবেন। এমনকি আরো আছে যে মূল্য, যে পণ্য আমরা উৎপন্ন করি, যে আমরা শাকসবজি উৎপন্ন করি, সেটা কি বেশ কিছু দাম পাই, তার ফলে কি আমাদের থেকে 50 টাকায় আম নিচ্ছে, জাম নিচ্ছে, নিয়ে তারা কি করছে 800 টাকায় বিক্রি করছে, 500 টাকায় বিক্রি করছে। কিভাবে, সে আমের জুস বানাচ্ছে, 1 কেজি আমের না হলেও সে 4 লিটার জুস বানায়। 4 লিটার জুস, 100 গ্রাম জুসের দাম বা 60 ml যে জুসটা আছে, সেই জুসের দাম কত নেয়, 10 টাকা করে নেয়। তো 60 ml জুস, সেটা যদি আমরা 4 কেজিতে করে, তারা চিনি আর অন্য কিছু পাউডার দিয়ে, তাহলে তাদের প্রফিটটা কত হচ্ছে, তার প্রফিট অনেক পাচ্ছে। আপনারা যতটা পাচ্ছেন তার থেকে বেশি তারা পাচ্ছে, এবং সেটা কিনছে কে, সাধারণ জনতা। আমরা সেটা কিনে কে খাচ্ছে, আমরা কিনে খাচ্ছি। সেই কারণে কি আমাদের পয়সা বৃদ্ধি ঘটে না, তারা কি অন্য কোম্পানিরা তারা শুরু করেছে, তার থেকে তারা কি করে, সেখান থেকেই করে। সেই জন্য আমরা যদি বাড়িতে বানাতে পারি, সেটা আমাদের জন্য সুস্থ, কারণ যেগুলো কোম্পানিতে বানায় সেগুলো কি, সেগুলোতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, সেই কেমিক্যালের ফলে আমাদের অনেক অসুস্থতার মধ্যে পড়তে হতে পারে। সেই জন্য কি করতে হবে, এই সকল কেমিক্যালকে কি সাইডে রাখতে হবে, দূরে রেখে আমাদের কি করতে হবে, সেখানে সেই আধুনিক কৃষি দ্বারা যেগুলো করেছি, বা যে আমের আচার করতে পারি, আমের জুসও করতে পারি, এগুলো আমরা কি তৈরি করতে পারি। তো এইসব বিষয়ে আমার বন্ধু পরে কিছু বলবে। তার আগে যে আমরা যে গাছের মধ্যে বিষ প্রয়োগ করি, কিসের জন্য, পাতায় পোকা লেগেছে। হ্যাঁ, এটা ভালো করে শুনবেন, আপনাদের কাজের নাম, পাতায় যে পোকা লেগে আমরা বিষ কিনে এনেছি বাজার থেকে। আপনার বাড়িতে বসে বিনা পয়সা কি করতে পারেন, সেই বিষটাকে তৈরি করতে পারেন, এবং সপ্তাহে সপ্তাহে সেটাকে প্রয়োগ করেন, তাহলে কি হবে, সেই পাতার মধ্যে যে সেই বিষটাই কি, এই পোকা আছে, সেই পোকাগুলো কি হবে, দূর হয়ে যাবে, সেটা হয়ে যাবে, সেখান থেকে পাতা থেকে আর কোনো পোকাই আসবে না। কিন্তু আমরা বাজার থেকে যখন রাসায়নিক কিনি, তখন সেটা কি করি, স্প্রে করার পরও অনেক সময় ফল পাই না। কিন্তু সেই আমাদের যে দৈনিক দিনের যে ব্যবহারই, আমাদের যে পৃথিবীর মধ্যে যে দিয়ে গেছেন আল্লাহ তাআলার নিয়ামত, সেই নিয়ামতে যদি আমরা ব্যবহার করি, তাহলে অনেক ফল পাই। ঠিক আছে, এগুলো স্প্রে অনেক রয়েছে পোকামাকড় তাড়ানোর জন্য। যেমন বলেছেন কি নিম তেলের স্প্রে, নিম তেল কি করতে হবে, নিম তেল 2 চামচ নেবেন, তারপর কি 1 লিটার জলে নিম তেল 2 চামচ এবং 1 চামচ কি তরল সাবান, যেটাকে শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বলা হয়,
সেই হ্যান্ড ওয়াশ কি করে, যদি তরল সাবানটাকে এক চামচ নিলে তারপর 2 চামচ কি নিম তেল, সেই নিম তেল নিয়ে 1 লিটার তেল 1 লিটার পানিতে সেটাকে গুলে যদি কোনো গাছে স্প্রে করা হয়, সেই গাছে পোকা আসবে না। যদি পোকা আসার কোনো থাকে তাহলে কি করে, সেই পোকাটাকে সেই নিম তেলের যে গন্ধে সেই পোকাকে দূর করে দেয়। এমনকি যে মৌমাছি আসার ভয়টা সেটা থাকে। আমরা পোকা মারা 20 দিনে তখন থেকে ফলন কম হয়ে যাচ্ছে কিনা, কিন্তু এটা যদি আমরা ইউজ করি তাহলে কি ফলের কোনো ক্ষতি হবে না এবং ফসলের কোনো ক্ষতি হবে না এবং আমাদেরও কোনো ক্ষতি হবে না এই ফসল যদি আমরা খাই, ঠিক আছে। সেই জন্য যে ফল আমরা এটা চেষ্টা করতে পারি। এবং বললো যে নিম তেলটা পাবো কোথা থেকে, কিনা নিম তেল এখন পাবো কোথা থেকে, তো নিম তেল পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের এখানে অনেক নিম গাছ আছে। নিম গাছ আছে তো, আছে কার কার বাড়িতে আছে নিম তেল আছে তো, ওই নিম গাছের কি প্রথমে কি করবে, বাজার থেকে বা নারকেল তেল যেটা বাড়িতে থাকে 500 গ্রাম নারকেল তেল, ঠিক আছে, সেটাকে বাজার থেকে নিয়ে আসবেন বা বাড়িতে যদি বের করতে পারেন নারকেল তেল তাহলে বের করে নেবেন। সেটা কি করবেন, বাজার থেকে নিয়ে আসার পর সেটা 15 মিনিট ধরে কি জাল দিবেন, সেটাকে ভালো করে নাড়িয়ে জাল দিয়ে কমিয়ে নেবেন। এবং কি করবেন, যে নিম পাতা এবং নিম ফল থাকে না, সেটা কি করে 150 গ্রাম নেবেন। ওই 500 ml বললাম নারকেল তেলের জন্য কি 150 গ্রাম থেকে 180 গ্রাম পর্যন্ত কি এটা লিমিট রয়েছে, যে দিতে হবে কি ওই নিম ফল এবং নিম পাতা, তার ডাঁটাগুলো ছাড়িয়ে শুধু নিম পাতা, সেগুলো কি করতে হবে, মিক্সচার মেশিন আছে না, আমরা মনে কি ঝাল বাটি বা শিল্পীতেও হবে, আমরা মিক্সচার মেশিন থেকে ভালো হয় যে মিক্সচার মেশিনে কি করবে, সেটাকে গুঁড়ো করে নেবে, একদম গুঁড়ো একদম রসালো পানিতে ভিজিয়ে তারপর ওখানে রেখে দেবে। সেটা কি হবে, একটা এর মতো যেমন ওষুধের পেস্ট তৈরি হয় না, ওষুধের আমরা যে থেতলি যেরকম করে দিই সেরকম তৈরি হয়ে যাবে। তখন সেটাকে এক জায়গায় রেখে দিব এবং সেটাকে যেটা আমরা বললাম তেলটাকে কি করতে হবে, ভালো করে জ্বালিয়ে কমিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর সেই পেস্টটা সেখানে ফেলে দিতে হবে তেলের মধ্যে, ফেলে দেওয়ার পর সেটাকে আবার 10-15 মিনিট কি করতে হবে, নাড়াতে হবে, ঠিক আছে। নাড়ানোর 10-15 মিনিট নাড়াতে যখন দেখবেন সেটা একটা রং বদলে গেছে এবং সেই কালারটা গাঢ় একদম কালার চলে আসছে এবং সেটা নিম তেলটা খুবই গাঢ় হয়ে গেছে, ঠিক আছে। সেটা 10-15 মিনিট নাড়ালে হয়ে যাবে। তারপর নাড়ানোর পর সেই পাত্রে এটা কি করতে হবে, সেই পাত্রটা 10 থেকে 15 ঘন্টা কোন ঘরের ঠান্ডা শীতল জায়গায় রেখে দিতে হবে। ঠান্ডা জায়গায় কি করতে হবে, সেটাকে রেখে দিতে হবে। সেটা রেখে দেওয়ার পর পরের দিন সেটাকে ছেঁকে নেবেন। যে নিম তেল তল দিকে ছাঁকনি দিয়ে বা নেট জাল দিয়ে সুতির কোনো কাপড় দিয়ে সেটাকে ছেঁকে নেওয়ার পর নিম তেলটা তলে পড়ে গেল, উপর দিকে তার যে ছালগুলো আছে সেগুলো উপর দিকে থেকে যাবে। সেই নিম তেলটাকে প্রিয় নিম তেল পেলাম, সেটাকে এখন কাঁচের কোনো একটা শিশিতে রেখে সেটাকে ব্যবহার করতে হবে। কাঁচের শিশিটা কি কাঁচের কেন দরকার, কারণ এই নিম তেলটা যেন ঠান্ডা জায়গায় রাখা, গরম হলে এটা মেয়াদ 7 দিন থাকে। যদি কোনো ঠান্ডা জায়গায় রেখে দিই তাহলে এটা কি 2 মাস 2.5 মাস পর্যন্ত রেখে আমরা প্রয়োগ করতে পারবো। তো আমরা জানি যে 1 বিঘা জমিতে কতটা বীজ লাগে এবং 1 কেজি মানে কত লিটার থাকে না, সেই 1 লিটারে 2 চামচ করে সেটাকে পড়বে। 1 লিটারে যদি 2 চামচ করে পড়ে, 2 চামচ মানে কত, 20 বা 25 ml, এর বেশি 20 বা 25 ml মানে এই 20-25 ml যদি আমরা সেখানে দিই 1 লিটার জলে, 5 লিটার জলে কত লাগে, 100 ml। 5 লিটার জলে 100 ml যদি দিই তাহলে সেটাই হয়ে যাবে। দেওয়ার পর সেখানে কি করতে হবে, 1 লিটার তেলে 1 ফোঁটা বা 1 চামচ কি করতে হবে, তরল সাবান দিতে হবে। সেখানে একটা শ্যাম্পুর প্যাকেট ফেলে দিতে হবে। দেওয়ার পর সেটাকে ভালো করে ফুটে নিতে হবে। নেওয়ার পর সেটা কি করবে, যদি গাছ প্রথমে একটা গাছে স্প্রে করে দেখবে সেই গাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেই গাছে ক্ষতি হচ্ছে কিনা। কারণ আমরা ঝাল গাছের দিকে এটা ফল পাবো, কারণ আমরা অনেকেই সাবান স্প্রে করি তো ঝাল গাছের মধ্যে, করি না, সাবান স্প্রে করি, তো এটাও ঝাল গাছের মধ্যে ফল পাবো। কিন্তু অন্য কোনো গাছে যখন দিতে যাবে প্রথমে একটা ছোট গাছে স্প্রে করে দেখবেন সেই গাছে সেটা নিতে পারছে কিনা সেই গাছ। সেই জন্য সেটাকে প্রথমে চেক করে নেবেন, যদি নিতে পারে তাহলে সমস্ত জায়গায় ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার ফলে সেটা কি হবে, সেখানে আর পোকা আসবে না। এমন ভাবে যদি নিম তেলের স্প্রে যদি না করতে চান, যদি নারকেল তেল এইভাবে না করতে চান, তাহলে আরেকটা প্রসেস কি আছে, যে নিম জল, যে নিম পাতাগুলো কি করতে হবে, অনেকগুলো নিম পাতা নিয়ে এসে এক হাঁড়ির মধ্যে জল গরম করে সেটাকে যতটুকু জল আপনি ছিটাবেন ততটুকু জল গরম করে সেই নিম পাতা সেখানে ঢেলে এই করে সিদ্ধ করে নেবেন ভালো করে। নেওয়ার পর ভালো করে করে থেকে সেটাকে করে দেবেন, মিক্স করে দেবেন, যাতে পানির কালারটা কি হয়ে যাবে, সবুজ, একদম সবুজ হয়ে যাবে।
এবং কালারটা দেখতে অনেক এর বিষের মতো লাগবে দেখতে। সেই কালারটা যখন এসে চলে যাবে তখন সেটাকে আবার 15 মিনিটের মতো কি করতে হবে, সিদ্ধ করা হবে। সেই কালারটা আসবে, সিদ্ধ করে আবার পানিতে সেটাকে নামিয়ে 2 ঘন্টার মতো ঠান্ডা করে 2 থেকে 5 ঘন্টা সেটাকে ঠান্ডা করে নেওয়ার পর সেটা ট্যাঙ্কি দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আবার যদি প্রয়োগ করেন এটা সপ্তাহে একবার করে, তাহলে সেই গাছে আর কি পোকামাকড় আক্রান্ত করবে না। যদি এটা যদি না হয় তাহলে কি রসুন স্প্রে আছে, যে একটি রসুন যেগুলো আছে না রসুন, সেই রসুনগুলো দিয়ে স্প্রে করতে হবে। কিভাবে, যে একটি রসুন 1 লিটার জলের জন্য, একটি মিডিয়াম সাইজের রসুন যেটা আছে সেটাকে কি করতে হবে, 1 লিটার জলের জন্য একটি রসুন, সেই রসুনটাকে কি করতে হবে, প্রথমে হাওয়া বের করতে হবে, তার এই সবগুলো ছেড়িয়ে এই করে ঠেকিয়ে নিয়ে তাকে নিতে হবে। নেওয়ার পর সেটা কি করতে হবে, ঠেকিয়ে নেওয়ার পর কি করতে হবে, 1/2 লিটার জল, মানে 1/2 লিটার জলে সেটা কি 1/2 লিটার জলটাকে আধা লিটার জল নামিয়ে নিতে হবে এবং 1/2 লিটার জল সেখানে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর সেই গরম হওয়া যে জলটা আছে সেই জলটাতে রসুনটা ঢেলে দিয়ে 15 মিনিটের মতো সেটা 15 থেকে 20 মিনিটের মতো সেটা কি করতে হবে, নাড়াতে হবে। নাড়ানোর পর সেটা কি হবে, যখন জাল দিয়ে নিব তখন সেটা একটা বিষের মতো তৈরি হয়ে যাবে। তখন সেখানে কি করতে হবে, যে বাকি যে আধা লিটার জলটা ছিল সেখানে 15 মিনিট পর নামিয়ে তখন ঠান্ডা করার পর আধা লিটার যে জলটা বাকি ছিল এবং এই আধা লিটার জলে তো রসুন আছে, তো এই দুটোকে রসুনগুলো ছেঁকে নিয়ে বিষে টেঙ্গে দেবেন এবং আধা লিটার জল আবার ঢেলে দেওয়ার পর সেখানে 2 চামচ বা 4 চামচ 2 চামচ যদি সাবান বা 4 ড্রপের মতো যদি সাবান যদি আমরা দিই সেখানে দিয়ে ফুটে দিয়ে আমরা যদি স্প্রে করি তাহলেও কি হয়, পোকা দূর হয়ে যাবে, পোকা আর থাকবে না। এটা কি 1 লিটার জলে যদি আমরা বেশি যদি স্প্রে করি সেই ক্ষেত্রে বেশি জিনিসের প্রয়োজন। তো আমরা এসব করতে পারি, স্প্রে করতে পারি। তারপর আর কি আছে, যে সাবান স্প্রেটা আমরা সবাই জানি যে সাবান স্প্রে কিভাবে করে, যে 1 লিটার জলে 5 চামচ 1 লিটার জলে কি করতে হবে, হালকা তরল সাবান নিতে হবে কি 2 চামচের মতো। সেই 2 চামচের মতো নিয়ে সেটা কি ঘুরে করে দিয়ে সেটা কি একটা ওষুধের তৈরি হয়ে যাবে, সেটাও একটা ওষুধ। তো আমরা বাজার থেকে এত কিছু হওয়ার কারণে আমরা বাজার থেকে কেন কিনতে যাই, এটা আমাদের কোশ্চেন কিনা, যে আমরা যখন বাড়িতে এগুলো বানাতে পারবো তখন বাজার থেকে শুধু টাকা দিয়ে আমরা কেন কিনে নিয়ে আসবো। সেই জন্য আমাদের দরকার যে এই সকল জিনিস আমাদেরকে ট্রাই করা। হয়তো আপনারা অন্য কারোর জন্য না হোক, আপনাদের নিজের পরিবারের জন্য একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ফলন ভালো হয় তাহলে কি করবেন, আপনারা নিজেই সেটাকে প্রয়োগ করতে শুরু করবেন। আর যদি ফলন যদি খারাপ হয় তাহলে করবেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা সেটাকে প্রয়োগ করেছে এবং প্রয়োগ করার পর তারা কি করেছে, সেটা প্রয়োগ করার পর তাদের ফসল ভালো হয়েছে, আপনাদের ফসল ভালো হবে। এবং আমরা কি করি, ফল বাড়ানোর জন্য আমরা বীজ দিই না, সেই বীজ না দিয়ে আমরা যদি সেটাকে কি করি, একটা ওষুধ পেঁয়াজ আছে, পেঁয়াজের ছিলকাগুলো আমরা কি করি, ফেলে দিই। পেঁয়াজের ছিলকাগুলো না ফেলে যদি আমরা সেটাকে কি করি, জমাইতে রেখে কিছু 1 লিটার জলে না হলেও মাপ মতো কিছু কি এই পেঁয়াজের ছিলকা যেগুলো আছে সেগুলো যদি ভিজিয়ে দিই তাহলে সেখানে একটা বীজ তৈরি হয় এবং সেটা কি ভিটামিন বীজ বলা হয়। কারণ পেঁয়াজের মধ্যে থাকে ক্যালসিয়াম থাকে, পেঁয়াজের ছিলকার মধ্যে ক্যালসিয়াম থাকে এবং ডিমের খোসা আছে না সেগুলোর মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে। সেই ক্যালসিয়ামের প্রভাব সেই গাছের মধ্যে পড়বে, সেই জন্য কি ডিমের যে খোসাগুলো আছে সেগুলো ভালো করে বেটে গুঁড়ো করে তার মধ্যে মিশিয়ে যদি আমরা বলক দিই, জাল উঠিয়ে জাল দিই তাহলে সেটা কি হবে, তাহলে সেটা ভালোভাবে মিশ্রণ হওয়ার পর সেখানে ক্যালসিয়াম গুলো সেই পানির মধ্যে থেকে যাবে এবং সেকে নেওয়ার পর সেটা যদি আমরা গাছের মধ্যে স্প্রে করি তাহলে ফল ফুলের কি হয়, বৃদ্ধি হবে। তো সেই ফল ফুলের আমাদের কি ফল ফুল বৃদ্ধি হবে। তো আমরা এটাও ট্রাই করতে পারি। এবং আরো একটা পোকা তাড়ানোর আছে যে মরিচের স্প্রে, মানে আমরা যে ঝাল লাল লঙ্কা যেটা আছে সেই লঙ্কার ঝাল গুঁড়োগুলো আছে সেই গুঁড়ো দিয়েও আমরা কিন্তু পোকা তাড়াতে পারি। এই লঙ্কার গুঁড়ো কতখানি, যে 1 লিটার জলে 1 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ মানে কতটুকু হবে, 20 ml এর মতো। 20 ml এর মতো আমরা লঙ্কা নিব, সেই লঙ্কার গুঁড়ো কি করবো 1 লিটার জলে ভালো করে বলক ফোটাবো। সেই 1 লিটার জলটা কিভাবে করবো, যে লঙ্কার গুঁড়োটা নেওয়ার আগে প্রথমে পানিটা গোটায় বলক ফোটানোর পর আধা পানি নামিয়ে নিব এবং কি করবো, আধা পানি নামিয়ে নেওয়ার পর অর্ধেক পানি আবার ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর কি করবো, সেখানে কয়েক ফোঁটা হালকা তরল সাবান যেটা আছে না, সাবান বা যে কোনো তরল সাবান যেটাকে বলা হয়
শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ এগুলো দিয়ে যদি আমরা সেটাকে ভালো করে গুলিয়ে নিই তাহলে সেটাতে কি হবে একটা ভালো ওষুধ তৈরি হবে এবং সেটা থেকে পোকা দূরে দূরে সরে যাবে এবং কি আপনাদের পাতার মধ্যে যে ছিদ্র পাতা কোঁকড়া হবে এটা কি পাতা কোঁকড়া হবে সেই জন্য আমরা এটাও কি করতে হবে ট্রাই করতে পারি সেই জন্য আরো যে আমি বললাম যে আপনাদের বাজার কিভাবে করবে সেই জন্য আমার বন্ধু সোহেল রানা সে এসে আপনাদের সম্মুখে আরো কিছু বয়ান করে যাবে